হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর হ্যাঁ বন্ধুরা, এখন থেকে প্রত্যেকটি ভিডিওর থাম্বনেল বা ব্যানার দেখে এড়িয়ে যাবেন না, কারণ সামাজিক কারণে এখন থেকে প্রত্যেকটি ভিডিওর ব্যানারে আমরা খারাপ কিছু লিখব না ভেবেছি। তাই বলছি, প্রতিটি ভিডিও ক্লিক করে গল্পটা আগে শুনুন। আর আমাদের এই গল্পএক্স ইউটিউব চ্যানেলে প্রতিদিন রাত 9টায় নতুন নতুন ভিডিও ছাড়ি। মনে থাকে যেন রাত 9টা। আর একটা কথা শুনে রাখো, তোমরা যেখানেই থাকো না কেন, রাত 9টা বাজলেই কানে হেডফোন লাগিয়ে শুনতে থাকো, কারণ এই চ্যানেলে সব ভিডিও ইয়াং ব্যান্ডদের ভালো লাগার মতো ভিডিও দিয়ে থাকি। তাই দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নাও। যখনই ভিডিও পাবলিশ হবে ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তাড়াতাড়ি বেল আইকন অন করে নাও, নয়তো ভিডিও কিন্তু পৌঁছাবে না তোমাদের কাছে। তাহলে চলো বন্ধুরা, বেশি আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। খুব সকালেই শোবার ঘরের ঠিক পাশে অনিমা কামিমার বাড়িতে অনেক মানুষের চেঁচামেচি আর গোলমালে অপুর ঘুম ভেঙে গেল। ঘর থেকে বেরিয়ে এসে দেখে তার মা দিদিদের মুখ থমথমে, চোখে জল। অপু মাকে জিজ্ঞেস করে, কি হয়েছে মা? কামিমার বাড়িতে এত গোলমাল কিসের? মা এক দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রকাশ ঠাকুরপো কাল রাতে গোপনে বাড়িতে এসেছে। পাওনাদারগুলো সব এক একটা অমানুষ, লাঠি সোটা নিয়ে সদরের দরজা ভেঙে বাড়িতে ঢুকেছে। টাকা না শোধ করলে পিটিয়ে মারবে। শোবার ঘরের কপাটে খিল লাগিয়ে ওরা সব ঘরের ভিতরে প্রকাশ কাকুর স্ত্রী অনিমা কামিমা অপুকে ভীষণ ভালোবাসে, স্নেহ করে। আর তার বড় মেয়ে কৃষ্ণা অপুর সমবয়সের বন্ধু, একই সঙ্গে তখন তারা ক্লাস 5-এ পড়ে। দুঃখে হতাশায় অপুর চোখে জল, ভীষণ ভয়ে, কেমন অজানা আশঙ্কায় তার পা যেন টলমল করছে। ব্যর্থ মুখে বলে, কি আমি দেখে আসব মা? মা নমিতা নিষেধ করে বলে, তোর বাবা সকালেই অনিমাদের বাড়ি গেছিল, ওদের হাবভাব ভালো নয়। শরৎ বাবুকে তোর বাবা খবর দিতে গেছে গিউ। শরৎ মণ্ডল গ্রামের গণ্যমান্য ব্যক্তি, সচ্ছল শিক্ষিত সৎ মানুষ, স্বাধীনতা সংগ্রামী ছিলেন। দেশ স্বাধীন হবার পর কোনো রাজনৈতিক দল করেন না, এখন সামাজিক আর সাংস্কৃতিক কাজ নিয়ে থাকেন। গ্রামের মানুষ তাকে শ্রদ্ধা করে। একটু পর অপুর বাবা হরিনাথ বাড়ি এলেন। তিনি স্কুল শিক্ষক, মুখ চোখে উদ্ভ্রান্ত, আতঙ্কিত চাহনি, একটু যেন আশান্বিত। মাকে বলল, শরৎদা এসেছেন যখন নিশ্চয় একটা সুরাহা হবে গু। অপু আর থাকতে পারে না, ছুটে পাশেই অনিমা কামিমার বাড়ি গেল। শোবার ঘরের ভিতর থেকে আতঙ্কগ্রস্ত অনিমা কামিমা ও ছেলে মেয়েদের কান্না আওয়াজ শোনা যাচ্ছে। 24-25 জন মানুষ, তাদের কারো হাতে লাঠি, আবার কারো হাতে লোহার সবল। তাদের মুখচোখ উগ্র চণ্ডাল, শোবার ঘরে ধাক্কাধাক্কি করছিল। শরৎ মণ্ডল মশাইয়ের উপস্থিতিতে যেন আক্রোশ আক্রমণের উগ্রভাব একটু হলেও কমেছে। প্রকাশ কাকু বড় উচ্চাকাঙ্ক্ষী, ছোটখাটো এক বেসরকারি প্রতিষ্ঠানে অন্য ভাইয়েদের মতো সেও কলকাতায় কাজ করত। গ্রামে অনিমা আর তার 3 মেয়ে, এক ছেলে থাকত। প্রকাশ সপ্তাহে একদিন গ্রামে আসত। কাজ ছেড়ে 2 বছর হলো ধান কারবারের ব্যবসা শুরু করে। গ্রামের চাষিদের কাছে ধান কিনে রাইস মিলে পাঠাত। প্রতি বস্তা ধান 60 কেজি, বস্তা প্রতি সে কমিশন বা লাভ পেত 1.5 থেকে 2 টাকা। ধানের দাম বাড়া কমার উপর তা নির্ভর। অপুর বাবাকে গর্ব করে প্রকাশ কাকা বলত, দাদা তুমি হাই স্কুলের শিক্ষক, 12 বছর চাকরি করে মাসে কত পাও? 400। বাবা বলত, কি না রে, 380 গু। প্রকাশ কাকা বাবাকে বলত, আমি যদি তেমন বাজার পাই, এক সপ্তাহে যদি 2 লরি ধানের কারবার করতে পারি, হাসতে হাসতে 400 টাকা লাভ আসবে গু। সালটা তখন 1971 কি 72। এই ধানের কারবার করতে করতে তার 10,000 টাকা মূল্যের ধান রাইস মিলে দিলেও পাওনা টাকা বারবার তাগাদা দিয়ে সে পাচ্ছিল না। গ্রামের চাষি শুনবে কেন? তারা রাইস মিল চেনে না, গ্রামের ধান ব্যাপারী প্রকাশকে চেনে। পাওনাদারদের বারবার টাকার জন্য তার কাছে আনাগোনা বাড়তে থাকায় ব্যবসা সাময়িক বন্ধ করে গ্রাম থেকে সে গা ঢাকা দেয়। গতরাতে বাড়ি এসেছিল স্ত্রী ছেলে মেয়েদের সংসারের কিছু খরচ গোপনে দিতে। আগেও বার গোপনে এসেছিল, পাওনাদারদের নজর পড়েনি বা তারা সবাই সংগঠিত হয়ে আক্রমণ করার আগেই ভোট গ্রাম ছেড়ে সে পালিয়েছিল। আজ পারেনি। এক প্রহর রাত থেকেই পাওনাদারা তার বাড়ির ঘিরেছিল। আজ একটা হস্তনেস্ত করবেই, টাকা আদায় করবে বা মেরে ওর হাডগোড় ভাঙ্গবে। প্রহারের মাত্রা বেশি হলে ভবলীলা সাঙ্গ, গণধোলাইয়ে মৃত্যু হলে শাস্তির ভয় থাকে না। জন আক্রোশ, বহু মানুষের হিংসা তাণ্ডব, কে দোষী কে বা নির্দোষ প্রমাণ করা কঠিন। গ্রামের মানুষ হলেও সামান্য ধান চুরির অপরাধে সন্তোষ বাগদিকে গ্রামের জানাশোনা মানুষগুলোই এমন মার মেরেছিল। বেচারা মারা যায়, সে তো এই 6 মাস আগের ঘটনা।
তাই প্রকাশ কাকা, অনিমা কামিমা ও তাদের ছেলে মেয়েদের অবস্থা কি করুন অনুমান করা যায়। শরৎবাবু আশাতে অনেকেই একটা ফয়সালা রফায় আসতে চায়। যারা মনে করে মারধর বা খুন করে হয়তো আক্রোশ ক্ষোভ মেটে, লাভ হয় না, বরং পুলিশের হয়রানি কিছুদিন হতে পারে। শরৎবাবু তখন ৬০ বছর, অভিজ্ঞ মিতভাষী বিচক্ষণ মানুষ। উনার মেধা ও বিচার যুক্তিযুক্ত ও বাস্তবসম্মত আর নিরপেক্ষ। শরৎবাবু বড় চাষী, তারও কিছু টাকা প্রকাশের কাছে পাওনা ছিল। তবে সবারই একভাবে ২-৪০০ টাকার বেশি কেউ পাওনা ছিল নয়। তখন ৪০-৫০ টাকা ধানের বস্তা, কেউ ৫ বস্তা, কারো ৭ বা ১০ বস্তা ধান চাষিরা প্রকাশকে বিক্রি করেছে। ১ সপ্তাহের মধ্যেই ধানের টাকা প্রকাশ মিটিয়ে দিত। এবার ৬ মাস হতে চলল, সামনে পুজোর খরচ। চাষ করে চাষিবাসীদের হাত খালি। সে যুগে ২০০ টাকারও ভালো দাম, বিশেষত গ্রামের গরিব চাষিবাসীদের। শরৎবাবু বললেন, কেউ প্রকাশের গায়ে হাত দেবে না। ব্রাহ্মণের ছেলে, আমি যতটুকু জানি ও প্রতারক নয়, ওর সমস্যা শুনতে হবে। দরকারে আরও সময় দিতে হবে। হিংসা কোনো সমাধান নয়, লাভও হয় না। সাময়িক উত্তেজনা, পরে অনুতপ্ত হতে হয়। সন্তোষ বাগদিকে যারা সামান্য ১ বস্তা ধান চুরির অপরাধে মারছিলে, মরে যাবে হয়তো ভাবনি। ওর মৃত্যুর জন্য দায়ী যারা, তাদের কি আজ অনুতাপ হয় না? ২-৪ জন বাদে সবাই বলল, কথা দিচ্ছি শরৎদা, ওর গায়ে কেউ আমরা হাত তুলবে না। তবে দাদা, আমরাও তো গরিব, আমাদের টাকাটা কিভাবে আদা হয় আজই আপনাকে একটা মীমাংসা ওর সঙ্গে আমাদের করে দিতে হবে গু। শরৎ বেশ আত্মবিশ্বাসী বললেন, আমি সাধ্যমতো তোমাদের কথা ভাবব উ। এরপর শরৎবাবু অনিমা কামিমার শোবার ঘরের দরজায় আস্তে ঠোকা মেরে বলে, প্রকাশ, আমি শরৎদা বলছি, তুমি দরজা খোলো, আমি থাকতে কেউ তোমার গায়ে হাত দেবে না গি। শরৎ মণ্ডলের কথার দাম আছে, তাই সহসা শোবার ঘরের কপাট খুলে অনিমা কামিমা ছুটে আগে বেরিয়ে এসে শরৎ মণ্ডলের পা দুটো জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলল, ওকে বাঁচান, না হলে আমাকে ৪ ছেলে মেয়েদের নিয়ে অনাহারে মরতে হবে গু। শরৎ মণ্ডল আচমকা ১০ পা পিছিয়ে গিয়ে কেমন হতচকিত হয়ে বলে, এ কি করছো বৌমা, তুমি ব্রাহ্মণ ঘরের মেয়ে, আমি চাষা সদ্গোপ, আমার পায়ে হাত দিয়ে আমাকে পাপীর ভাগী করো না গু। অনিমা কামিমার কোনো হেলদোল নেই, সমানে হাউ হাউ করে কাঁদছিল। ৪ ছেলে মেয়ে যাদের বয়স ২ থেকে ১০-১১ বছর, তারাও ভয়ে কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হল। প্রকাশ কাকু আর বের হয় না। শরৎবাবু ঘরে ঢুকে কি বললেন কে জানে। অপু দেখল মাথা নিচু করে প্রকাশ কাকা ঘর থেকে বের হল। সেদিনেই ফয়সালা হল, প্রকাশ তার গ্রামের বাড়ি বেচে পাওনাদাদের টাকা মিটাবে। সে এক কুখ্যাত রাইস মিলের নাম করে প্রকাশ জানাল, সেখানে ধান বিক্রি করে একটু বেশি লাভ পেত, সেই লোভে ধান দিত। তার প্রায় ১০,০০০ টাকা ওই মিলে আটকে আছে। বারবার তাগাদা দিলেও তার টাকা সে পায়নি। একদিন রাত অবধি থাকতে বলে সব টাকা মিটিয়ে দেবার আশ্বাস দিয়েছিল। কিন্তু ওই মালিকের এক কর্মচারী তাকে গোপনে সতর্ক করে বলে, বাবু, আপনি টাকার মায়া ছাড়ুন, প্রাণে বাঁচতে হলে লুকিয়ে পালান। আরও কজন ধান ব্যবসায়ীদের বড় অঙ্কের টাকা পাওনা হলে বারবার তাগাদা দিয়েছিল। এইভাবে রাত অবধি পাওনা টাকা সব মিটিয়ে দেবে এই আশ্বাসে বসিয়ে রেখেছিল। আর তাদের কোনো হদিশ মেলে নেই। যতদূর জানি আমার মিল মালিক পোষা গুন্ডা মন্তান দিয়ে তাদের খুন করে রাইস মিলের চিমনিতে ফেলে গুম করে দেয়, তাদের দেহ পুড়ে ছাই হয়ে যায় উ। প্রকাশ অসহায়ভাবে বলে, ওই কর্মচারী আমার দীর্ঘদিনের পরিচিত, আমি খুব বিশ্বাস করতাম। তাই ভয়ে তার পরামর্শ মতো পায়খানা যাবার নাম করে আমি পালিয়ে আসি, আর যাই নাই উ। শরৎ মণ্ডল বললেন, আমিও এমন শুনেছি, কিন্তু কোনো প্রমাণ নেই। আর ওই মিলের মালিক খুব প্রভাবশালী, বড় বড় রাজনৈতিক নেতাদের সাথে ওঠাবসা। কয়েক বছরে ওর ব্যবসা ফুলে ফেপে ওঠার একটা রহস্য তো আছেই। এখন কোটি কোটি টাকার সম্পদ, কিন্তু সে দায়িত্ব গ্রামের চাষিবাসীরা নেবে না। তুমি বেশি লাভ করতে গিয়ে সব হারিয়েছ, কিভাবে ওদের টাকা শোধ করবে বলো? প্রকাশ বলে, আমার কিছুই নেই, এখন ব্যান্ডেলের কাছে একটা পাটকলে লেবারের কাজ করি, যা পাই আমার সংসারের খরচ হয় না আগে। গ্রামের মানুষ আবার হিংস্র হয়ে উঠছিল। প্রকাশ ভয় পেয়ে বলে, শরৎদা, আপনি বলুন, আপনি যা বললেন তাই করব। কান ধরে সবার পায়ে ধরতে রাজি উ। শরৎবাবু বললেন, কি ওইসব করে কারো লাভ নেই, টাকা শোধ হবে না। তুমি বরং তোমার এ গ্রামের বস্ত বাড়িটা বেচে দাও, যা টাকা পাবে ধার শোধ করো। এ গ্রামে তোমার আর সম্মান নেই, তুমি ভালো ঘরের ছেলে, তুমি গ্রাম ছেড়ে বউ বাচ্চাদের নিয়ে তোমার কর্মস্থলে চলে যাও উ। প্রকাশ কেমন চুপচাপ মাথা নামিয়ে কিছু ভাবছিল। তার উত্তরের ভরসা না করে অপু দেখল অনিমা কামিমা এ প্রস্তাবে রাজি। বলল, এ বাড়ি এ গ্রাম ছেড়ে আমরা চলে যাব।
আমার স্বামীর যেন কোনো ক্ষতি না হয় গে। প্রকাশ কাকা বলল, আমার পরিবারের স্বার্থে আমি সবেতেই রাজি গো। বাড়ির দাম কিন্তু কত কেউ ন্যায্য বলে না, কেউ কেউ দাম কমিয়ে 2 কেউ 3,000 টাকা বলে। শেষে শরৎ মণ্ডল বললেন, কি এ বাড়ির দাম মিনিমাম 4,000 টাকা, কেউ না নিলে আমি কিনে নেব গো। তখন এক পাওনাদার প্রকাশের প্রতিবেশী 4,000 দিতে রাজি। কিন্তু তাতে তো পাওনাদারদের দাবি মিটবে না, প্রকাশের কাছে তাদের পাওনা 5,000 টাকার কিছু বেশি। এবার শরৎবাবু গ্রামের মানুষদের ভৎসনা করে বললেন, কি এই লোকটার 10,000 টাকা এক গুন্ডা মোস্তান মেরে দিল, চাইতে গেলে মৃত্যুর ভয়, তার লোকবল আর রাজনৈতিক ক্ষমতা আছে, তাই তার কোনো অসুবিধা নেই। আর তোমরা কেউ 200 কেউ 400 টাকার জন্য একে মারতে এসেছ, খুন করতে চাও। কয়েকজন বলল, ঠিক আছে, যতটা শোধ হয় ওই টাকায় করুক, যার যত পাওনা সেই অনুপাতে বাড়ির বিক্রির টাকা ভাগ হোক। সেই শর্তে গ্রামের মানুষ প্রায় 80% টাকা পাবে, বাকি 20% ছেড়ে দিতে রাজি। শরৎবাবুর ভাগে পাওনা 300 টাকা, সেটা সবটাই অপুর অনিমা কামিমার হাতে আগাম তুলে দেওয়া কথা জানালেও বাকিরা সে পথে যায়নি। প্রকাশকে শরৎ মণ্ডল আরও তার নিজের 500 টাকা দেওয়ার প্রস্তাব দেয়। সেটা আগামী 5 মাসে প্রতি মাসে 1 করে সে গ্রামের মানুষ হিসাবে সাহায্য করবে। বাড়ি বিক্রি, রেজিস্ট্রেশন, টাকার লেনদেন সব এ ঘটনার 4 দিন মধ্যেই সম্পন্ন হয়। গৃহহীন প্রকাশকে আর একটা দিনও থাকতে দিতে রাজি নয়। এ বাড়ির নতুন মালিক সুদেব রায়, অপুর বাবার খুড়তুতো ভাই প্রকাশ কাকা, যেদিন চিরকালের মতো তার পূর্বপুরুষদের জন্ম ভিটে ছেড়ে সপরিবারে গ্রাম ছেড়ে চলে যায়। অপু ভীষণ কেঁদেছিল। আর অপুর মা শোকে পাথর হয়ে অনিমা আর তার 4 ছেলেদের বুকে জড়িয়ে কি ব্যাকুলভাবে কেঁদেছিল। অপুর যখন মামার বাড়ির দাদুর মৃত্যুর সংবাদ তার মামা হটকারিতায় নিয়ে এসেছিল, সেদিনের মায়ের বাবা হারানোর করুণ কান্নাও এদিনের কান্নার কাছে বড়ই ম্লান ছোট্ট অপুর মনে হয়। শুধুমাত্র আত্মীয় বা নিকট প্রতিবেশী নয়, অনিমা কামিমার যেমন অপুদের প্রতিটি ভাইবোনদের ভীষণ ভালোবাসত, স্নেহ করত। অপুর মা নমিতাও অনিমার 4 ছোট ছোট শিশু সন্তানদের নিজের সন্তানের মতো ভালোবাসত। তারা আর্থিক দুর্বল ছিল, তাই অনেক সময় তারা নমিতা জেঠিমার রান্নার ঘরে পাত পেডে খুশি মনে খেত। বিশেষত বিভিন্ন উৎসব পার্বণে তাদের অপুদের বাড়িতে নিমন্ত্রণ থাকতই। হরিনাথ ততটা ধনী বা সচ্ছল ছিল না, তবু তাদের বিদায়ের দিন প্রকাশকে 200 টাকা দিয়ে বলে, কি কোনোদিন যদি অভাবের কারণে বৌমা ছেলে মেয়েদের মোটা খাবার আর পোশাকের সমস্যা হয়, লজ্জা না করে আমাকে বলবি, আমার সাধ্যমতো সহযোগিতা করব। প্রকাশ কাকু ভীষণ আত্মসম্মানী ছিল, তাই সেই যে গ্রাম থেকে বের হলো আর জীবনে এ গ্রামে পা দেয়নি। শরৎবাবুর প্রতি মাসে 100 করে 5 মাসের তার প্রতিশ্রুতি দিলেও সে আর সেই অর্থ নেয়নি। কোথায় থাকে, কি করে, জানা ছিল না। প্রকাশ কাকু, কামিমা, অপুর সহপাঠী, তাদের বড় মেয়ে কৃষ্ণা, বাকি আরও ছোট 2 বোন, এক ভাই 7 বছরের অদিতি, 5 বছরের রতন আর 2 বছরের শুভ্রা, এদের কোনো খবর গ্রামের মানুষ জানত না। গ্রাম ছাড়ার দিন অপুর স্পষ্ট মনে পড়ে অনিমা কাকিমা আর তার ছেলে মেয়েরা কেউ কাঁদেনি। মুখ চোখ হতাশায় শোকে কাতর, অজানা আশঙ্কা, চোখে জল ছিল না। গ্রামেকে তারা ভালোবাসত। প্রকাশের অন্য ভাইরা গ্রামের বাড়ি তাকেই বেচে দিয়ে কবে সেই গ্রামের মায়া কাটিয়ে কলকাতার শহরতলির কোনো বস্তিতে বাসবাস করত। প্রকাশ শহরের ছোটখাটো কাজ ছেড়ে দিয়ে তার কিছু জমানো টাকা নিয়ে গ্রামে ফেরে অনেক স্বপ্ন নিয়ে ধানের কারবার শুরু করেছিল। 2 বছর মাথায় নিঃস্ব হয়ে লজ্জা অপমান মাথায় নিয়ে গ্রাম ছাড়ে, কিছু টাকা পরিশোধ না করার অপরাধে। আর তার দ্বিগুণ বেশি টাকা প্রতারিত করে সে যুগের প্রতিষ্ঠিত ধনী এক রাইস মিলের মালিক, রাজনৈতিক দলের মদতপুষ্ট, যারা বাহাল তবিয়তে সুখে স্বাচ্ছন্দ্যে আর সসম্মানে জীবন কাটায় নিরাপদে নির্ভয়ে। প্রকাশের পুরন দিনের বাপ ঠাকুরদার বাড়িটা ক্রয় করে পরে ভেঙ্গে প্রতিবেশী সুদেব রায় তার খামার বাড়ি করেছিল। কোনো দাঙ্গা, হিংসা, খুন, ধর্ষণ ছাড়াই অনিমা কামিমারা গ্রাম হারা বাস্তুচ্যুত উদ্বাস্তু হয়ে কোথায় হারিয়ে যায়। পৈতৃক বাড়ি ধুলিসাৎ হয়। প্রায় তার 6-7 বছর পর অপু তখন গ্রামের স্কুল থেকে হায়ার সেকেন্ডারি বিজ্ঞান নিয়ে পাশ করে কলকাতার সিটি কলেজে গণিত অনার্স নিয়ে ভর্তি হল। হোস্টেলে থাকত। প্রতি শনিবার সে হাওড়া স্টেশন থেকে বিকালে বর্ধমানগামী লোকাল ট্রেন ধরে গ্রামের বাড়ি ফিরত। সোমবার সকালে আবার ট্রেন যোগে হাওড়া হয়ে কলকাতায় তার হোস্টেল ফিরত। একদিন বাড়ি ফেরার সময় হঠাৎই ব্যান্ডেলে ট্রেন যখন দাঁড়াল, এক মহিলা ট্রেনে উঠে পাকা কলা বিক্রির করছে, মোটা কথায় রেল হকারি। ঠিক যেন অনিমা কামিমার মতো, তবে একটু বয়স হয়েছিল, একটু শীর্ণ অবসন্ন, মাথার সিথিতে সিঁদুর নেই। সেই লম্বাটে মুখ, ফর্সা, লম্বা 5 ফুট 5 ইঞ্চির মতো।
শরীর চেহারা রোগা, টিকলো নাক, চোখ, নিচের ঠোঁটের বাম দিকে বড় কালো তিল। অপু আবেগ তাড়িত হয়ে ডাকে, খু কামিমা, ও কামিমা। কোনো উত্তর পায় না। তারপর আবার ডাকে, অনিমা কামিমা। আমি অপু চিনতে পারছ না। এবার ওই মহিলা তাকালো, কেমন যেন চমকে মুখ ঘুরিয়ে তাড়াতাড়ি ট্রেন থেকেই নেমে গেল। ট্রেনটা একটু পর ছেড়েছিল। কিন্তু অপুর নিশ্চিত বিশ্বাস ওই মহিলাই তার অনিমা কামিমা। বাড়িতে অপু এই অভিজ্ঞতার কথা বললে মা বলে, কি তোর অনিমা কামিমা হয়তো লজ্জা দুঃখে তোর সাথে পরিচয় করতে চায়নি। তোর বাবা কার মুখে শুনেছিল প্রকাশ ঠাকুরপো মারা গেছে? সে তো 2 বছর হতে চলল। তারপর অপুর মায়ের মুখ কেমন দুঃখ বেদনায় খানিকক্ষণ নীরব, গভীরভাবে কিছু স্মৃতিমন্থন করছিল। শেষে ভারাক্রান্ত মনে বলল, বেচারির ভাগ্যে এই ছিল। ছোটবেলা তোকে কি ভীষণ ভালোবাসত। যাক, আর দেখা হলে পরিচয় করতে হবে না। ওতে ওর কষ্ট হবে, আবার ট্রেন থেকে লজ্জায় নেমে পালালে ওর ক্ষতিজ্ঞ। এরপর অপুর নজরে তার অনিমা কামিমা একবার এসেছিল। তবে অপু আর ডাকাডাকি করেনি। তার অনিমা কামিমার শরীর তখন আরও ক্ষীণ, দুর্বল, দারিদ্র্যতা তাকে গ্রাস করেছিল। এর 1.5 বছর পর, তখন অপু 3rd ইয়ার। একদিন সোমবার 9টায় বর্ধমান হাওড়ায় লোকাল ট্রেন থেকে নেমে সে প্ল্যাটফর্ম ধরে হাঁটছিল, কলকাতার বাস ধরবে একটু ব্যস্ত। একটা মেয়ে, বছর 14-15, জীর্ণ পোশাক, শীর্ণ চেহারা, হঠাৎই তাকে প্রণাম করে বলে, খু অপুদা, ভালো আছো? অপু ভালো করে তাকিয়ে চিন্তা করছে কে মেয়েটি। এবার সে লাজুক মুখে বলল, আমি অদিতি, চিনতে পারছ না? অপু লজ্জিত হয়ে বলেছি, হ্যাঁ, এবার বুঝেছি বোন, তুই অনেক বদলে গেছিস। তবে তোর এত ফর্সা রং আর কপালে কাটা দাগটা দেখে অন্তত চেনা উচিত ছিল। তোরা কেমন আছিস? কামিমা, খবর কি? মা খুব অসুস্থ, কিডনি দুটোই খারাপ। ব্যান্ডেলের এক বস্তি বাড়িতে থাকে গি। মায়ের শরীর কতদিন খারাপ? 6 মাস হয়ে গেল। তার আগে মা লোকাল ট্রেনে আর ব্যান্ডেলের প্ল্যাটফর্মে কলা বেচত, আমি এইটে পড়তাম। এখনে কি করছিস? ভিক্ষা করি, ব্যান্ডেল হাওড়ার লোকালে আর হাওড়ার প্ল্যাটফর্মে সকাল থেকেই ভিক্ষা করি, রাতে বাড়ি যাই। মাকে বোন দেখভাল করে গি। অপু দুঃখে কিছুক্ষণ নীরব থাকে, পরে এক দীর্ঘশ্বাস ফেলে বলে, কি তোর দিদি রতন, ওদের খবর কি? রতন তো মারা গেছে। বিষয়ে হতবাক অপু বলে, কি বলিস কি? কি করে মরল? একদিনের জ্বরে হঠাৎই মারা গেল। ওর শোকে বাবা কেমন আনমনা মনমরা হয়ে গেল। একদিন ডিউটি থেকে ফেরার সময় ট্রেনে কাটা পড়ল গু। অপুর কেমন যেমন মনের ভিতরটা কষ্ট হচ্ছে। কি বলবে ভেবে পাচ্ছিল না। সে ছাত্র, তবু মানি ব্যাগ থেকে 50 টাকা অদিতিকে দিতে যায়। অদিতি বলে, দাদা, তুমি তো পড়াশোনা করো, চাকরি করো না, এত টাকা দিলে তোমার অসুবিধা হবে না? অপু বলে, সে তোকে ভাবতে হবে না। তুই এক কাজ কর, শনিবার আমি বিকাল 5টায় বড় ঘড়ির নিচে থাকব, তুই আসবি। কামিমাকে বলে আসবি, সেদিন তুই আমার সাথেই আমাদের বাড়ি যাবি। তোমাদের কথা খুব মনে হয়, জেঠু জেঠিমা সব ভালো আছে? সব ভালো। কৃষ্ণার খবর কি বললি না তো? ওর কোনো খবর নেই। বাবা যখন বেঁচে ছিল তখন বাবা যে পাটুকলে কাজ করত, ওই চটকলে বাবার এক বন্ধু আমাদের বাড়ি আসত। বাবা মারা যাবার পর আমাদের অনেক সাহায্য করত। 3 বছর আগে মা তখন সুস্থ, ব্যান্ডেল প্ল্যাটফর্মে কলা হকারি করত। বাবার ওই বন্ধু কৃষ্ণাদির একটা বিয়ের যোগাযোগ করে। দিদির তখন 16 বছর, বারাসতের একটা ছেলের সাথে বিয়ে হয়। তখন ছেলেটারও বয়স কম, দেখতেও সুন্দর। সে ডোকে কাজ করত। কিন্তু গত 2 বছর দিদির কোনো খবর নেই, আসে না। ওরা যে ঠিকানা দিয়েছিল, মা দুবার সেই ঠিকানায় গেছিল। ওখানকার স্থানীয়দের কথায় জামাইবাবুর নামে কেউ নেই, কোনোদিন ছিল না। মা দুঃখে এখনও কাঁদে, বলে বাবার ওই বন্ধুকে বিশ্বাস করে এ বিয়ে দিয়ে ভীষণ ভুল করেছে। তোর বাবার বন্ধুর সাথে পরে কোনো কথা হয়নি? ওরা ঠিকানা আমরা জানি না। চুচটা বাড়ি বলতো, আর আসে না। রবিন কাকু নামেই জানতাম গে। অপু বলে, কি ভিক্ষা করে কত পাস? যেমন যেদিন, কোনোদিন 10 টাকা, কোনোদিন 15, আবার আরও বেশি। হেসে বলে, আজ তো তুমিই 50 টাকা দিলে। আমাদের চলে যায়, তবে মায়ের চিকিৎসা করতে পারি না। বলতে বলতে চোখে জল আসে। মা কদিন বাঁচবে কে জানে। মা মরলে আমরা কি করব, কোথায় দুবন থাকবো জানি না। অদিতির 2 চোখ জলে ভরে যায়, মাথা নামায়। অপু বলে, কি শনিবার তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। বাবা মাকে সব বলবো। দরকারে তোরা সবাই আমাদের গ্রামে ফিরে যাবি। অদিতির আশায় চোখ আনন্দে চিকচিক করে। আমি মাকে বলবো, আর শনিবার তোমার সাথে যাব। সেদিন আর অপু দেরি করেনি। কলেজের তাড়া ছিল। কিন্তু শনিবার অপু অদিতির জন্য ট্রেনের টিকিট কেটেছিল। অনেকক্ষণ অপেক্ষা করে।
5টায় অদিতিকে আসতে বলেছিল, কিন্তু 7:05 ট্রেন না ধরলে গ্রামের লাস্ট বাস বর্ধমান থেকে পাবে না। তাই আর অপেক্ষা করতে পারেনি। অপুর ভীষণ দুঃখ আফসোস হয়। ভাবছিল কামিমা আবার অদিতিকে তার সাথে দেখা করতে নিষেধ করেছে কিনা। অদিতির সাথে দেখা আর সব কথা অপু বাড়িতে বললে তার বাবা মা দুজনেই রাজি হয়, ওদের সবাইকে নিয়ে আসবি, না হলে সংসারটাই হারিয়ে যাবে। 3টে মানুষকে ঠিক খাওয়াতে পারব। দরকারে অদিতির সাথে ওদের বাড়ি যাবার কথাও অপুকে তার মা নমিতা বলেছিল। অপুর দাদা ব্যাংক চাকুরে, এখনও বিয়ে হয়নি। বাবার আরও 4 বছর শিক্ষকতার চাকরি আছে। 3 দিদির ভালো বিয়ে হয়েছিল। অপুদের এখন সচ্ছলতা ছিল। পরের সোমবার অপু যখন বর্ধমান থেকে ট্রেন উঠল, অভ্যাস মতো এক দৈনিক খবরের কাগজ কিনে নিয়ে পড়ছিল। হঠাৎই এক খবরে সে চরম দুঃখে ভেঙে পড়েছিল। মনে হচ্ছিল তার হাত পা যেন অবশ হয়ে আসছে, শরীর খারাপ লাগছে। চরম হতাশায় দুঃখে দুচোখ জ্বলে ঝাপসা। খবরটি শিরোনাম ছিল, অজ্ঞাত পরিচয় ধর্ষিতা নাবালিকার মৃত্যু। পরে নিচে লেখা, গত শুক্রবার রাতে হাওড়ার স্টেশন চত্বরে এক অর্ধনগ্ন নাবালিকাকে অচেতন অবস্থায় রেল পুলিশ উদ্ধার করে। তার বয়স আনুমানিক 14-15 বছর। তাকে হাওড়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে হতভাগ্য নাবালিকাটি মারা যায়। সব চেষ্টা ও পরিশ্রম ডাক্তারবাবুদের ব্যর্থ হয়। সূত্রের খবর, মেয়েটি ট্রেন ও প্ল্যাটফর্মে ভিক্ষা করত। সেদিন সন্ধ্যের পর কিছু কুখ্যাত সমাজবিরোধী তাকে গণধর্ষণের পর হাওড়ার স্টেশন চত্বরে ফেলে পালা। মেয়েটির রং ফর্সা, কপালে বাম দিকে কাটা দাগ আছে। শেষ অংশ আর অপু পড়তে পারেনি। কান্নায় ভেঙে পড়েছিল। যদি এই গল্পটি আপনাকে স্পর্শ করে থাকে, তাহলে পরবর্তী ঘটনা শোনার জন্য অপেক্ষা করুন। আর বন্ধুরা, আমাদের এই গল্প এক্স ইউটিউব চ্যানেলে ভালো ভালো গল্প শুনতে হলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী পর্ব মিস করবেন না।